বাজারে টমেটোর যা দাম হয়েছে। কি বললে দাদা, পড়ে এসেছে তোমার বাড়িতে? আমাদের টমেটো গাছগুলো কোথায় গেল? এই যে সবাই এদিকে আসুন, আমার কাছে আছে সবচেয়ে সেরা বড় বড় লাল টমেটো। তোমাদের এই ভিটেতেই ফলবে সোনার টমেটো। কি দেখছি আমি, সাধারণ গাছে সোনার টমেটো ধরে আছে। কি ঠান্ডা বাতাস দিচ্ছে আজ, কিন্তু এই সোয়েটারটা গায়ে দেওয়ার পরেও যেন হাড় কাঁপানো শীত কিছুতেই কমছে না রে লালি। এই লালি, তুই আর কতক্ষণ খাবি? তাড়াতাড়ি ঘাস খেয়ে নে তো বাবু, আমাদের অন্ধকার হওয়ার আগেই বাড়ি ফিরতে হবে। শীতের দিনের বেলা তো খুব ছোট। ও মা গো, হঠাৎ করে জ্যান্ত গাছের এই মোটা ডালটা এভাবে ভেঙে পড়লো কেন? আরে কি, ডালের সাথে দেখি একটা বড় আম ঝুলছে। এই শীতে তো আম হওয়ার কথা নয়। আমার খুব ভয় করছে। ভয় পেও না ছোট্ট খুকি, আমি একটি পরী। এক দুষ্টু জাদুকর আমায় বন্দি করে এই আমের ভেতর কয়েক বছর ধরে শাস্তি দিয়ে রেখেছিল। আজ আমার সাজার মেয়াদ শেষ হয়েছে বলেই ডালটি ভেঙে মাটিতে পড়েছে। তুমি একটু সরে দাঁড়াও মেয়ে, আমি এখনই এর ভেতর থেকে নিজের রূপে বের হব। ও মা, তুমি তো অনেক সুন্দর। তোমার কি খুব কষ্ট হচ্ছে? আর ডানাও দেখছি ভেঙে ঝুলে আছে। আমি এখন আমার দেশে ফিরতে পারবো না এই অবস্থায়। তুমি কি আমায় তোমাদের বাড়িতে একটু আশ্রয় দিতে পারো? ডানা ঠিক না হওয়া পর্যন্ত আমায় সাথে নিয়ে যাবে? অবশ্যই নিয়ে যাব, কিন্তু তুমি তো হাঁটতে পারবে না। এই লালি, এদিকে আয় তো। পরে তুমি লালির ওপর উঠে বসো, আমরা এখনই বাড়ি যাব। আমায় একটা সাহায্য করো তিন্নি, আমি আমার ডানা দুটো অদৃশ্য করে ফেলি যাতে কেউ বুঝতে না পারে। মানুষ যদি বুঝতে পারে আমি পড়ি তবে বড় বিপদ হবে। পরী তৎক্ষণাৎ তার ডানা দুটো অদৃশ্য করে ফেলে এবং লালির পিঠে চড়ে তিন্নিদের বাড়ির দিকে যায়। এই তিন্নি, তোর কি বাড়ি ফেরার কোনো সময় জ্ঞান নেই? শীতের বেলায় এমনিতেই ছোট, তার উপর তুই প্রতিদিন এভাবে দেরি করে ফিরিস কেন? আজ ইচ্ছা করে দেরি করিনি মা, একটু এদিকে তাকিয়ে দেখো না কে এসেছে আমাদের বাড়িতে। ও মা, তোর লালির পিঠে বসে থাকা ওই ফুটফুটে মেয়েটি আবার কে? কোথা থেকে আনলি ওকে? আগে এনাকে আমরা আমাদের ঘরে নিয়ে যাই, চলো। সব কথা কি উঠানে দাঁড়িয়েই বলবো? ও খুব বিপদে পড়েছে, আমাদের ওকে কিছুদিন আশ্রয় দিতে হবে। আয় আয়, ঘরে আয়, তুমিও বসো, আমার কথায় কিছু মনে করো না। না না, আমি কিছুই মনে করিনি। তারা ঘরের ভেতরে যায় এবং তিন্নি তার মাকে সব ঘটনা খুলে বলে। ও মা, কি বলছিস তুই তিন্নি? এই মেয়েটি সত্যি সত্যি একটা জ্যান্ত পরী। আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না যে আমাদের ঘরে পরী আসতে পারে। আমি খুব আঘাত পেয়েছি, আর আমার একটা ডানাও ভেঙে গেছে। এগুলো ঠিক হয়ে গেলেই আমি চলে যাব। আমায় কয়েকটা দিন আপনাদের ঘরে থাকতে দিন। কি গো গিন্নি, তোমরা মার মেয়ে মিলে ঘরের কোণে কার সাথে এত গপ গপ করে গল্প করছো গো? আমার তো পেটে খিদে একেবারে চোঁচো করছে। দাও দেখি, খাবার দাও। ওগো শোনো শোনো, আমাদের তিন্নির সাথে এক বনপরী এসেছে গো। ওই তো দেখো, আমাদের বিছানায় চুপচাপ বসে আছে সে। কোথায় পড়ি আর কিসের কি? আমি তো বিছানায় তিন্নির খেলনা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না।
তোমরা কি দুজনে আজ পাগল হয়ে গেলে নাকি? হারান, আমি এখানেই আছি, তোমাদের মাঝেই আছি। শুধু তোমাদের মা মেয়ের মনে বিশ্বাস আছে বলে তারা আমায় দেখতে পাচ্ছে। তোমার মনে ভয় আর অবিশ্বাস, তাই তুমি সবকিছু অদৃশ্য দেখছো। এই কি গো হারান্দা, আজ দেখছি সূর্য ওঠার আগেই কাজে নেমে পড়েছো। কপালে তো চিন্তার ভাঁজ দেখছি। বড় কোনো বিপদে পড়লে নাকি গো? কি আর বলবো রে গদাই, আজ মহাজনকে সুদের টাকা ফেরত দিতে হবে। তাই ভাবলাম একটু বাড়তি কাজ করে যদি মোড়ল মশাইয়ের কাছ থেকে কিছু টাকা পাই। শুধু কি টাকা সুদের চিন্তা নাকি অন্য কিছু? তোমার চোখ তো অন্য কথা বলছে। আরে না না, কাল রাতে মালতী আর তিন্নি বলছিল আমাদের ঘরে নাকি পরী এসেছে। তবে আমি তো চোখে কিছুই দেখিনি, তাই বিশ্বাসও করিনি। কি বললে দাদা, পড়ি এসেছে তোমার বাড়িতে? আর কি কি দেখলে বা শুনলে সেটা খোলসা করে বলো তো শুনি। এটা তো খুব রহস্যময় ব্যাপার। আমি পরী দেখিনি ঠিকই, তবে একটা অদৃশ্য কণ্ঠস্বর শুনলাম। সে বলছিল সে নাকি আমাদের মাঝেই আছে। পাগলদের কথা মতো সব কথা, এসব নিয়ে ভাবছি না, বুঝলি। পড়ি, যাক ভালোই বলেছ। দিন দিন আর কত কথা শুনবো তোমার মুখ থেকে। এই চল রে পচা। তুই জোর করলে আমায় বলতে, আবার তুই এসব বলছিস? দূর, আমি আমার কাজে মন দিই। পচা রে, আমার মনে হচ্ছে দাদার বাড়িতে নির্ঘাত কোনো গুপ্তধনের রহস্য আছে। ওই পরীর গল্পটা মোটেও হালকা ভাবে নেওয়া ঠিক হবে না। তুমি তো হারানদাকে বললে যে ওসব কিছু হয় না, কিন্তু এখন আবার তুমি সন্দেহ করছো। আমরা কি তাহলে লুকিয়ে একবার ওদের বাড়িতে গিয়ে হানা দেব? সময় মতো তোকে বলবো, এখন চল। ও পরি দিদি, তুমি কাল বাবাকে দেখা দিলে না কেন? বাবা তো বিশ্বাসই করছে না যে তুমি আমাদের এখানে আছো। সে আমাদের নিয়ে ঠাট্টা করছে। তিন্নি, তোমার বাবা আসলে আমায় দেখতে পাচ্ছেন না, কারণ তার মনে গভীর অবিশ্বাস। সে যেদিন মন থেকে বিশ্বাস করবে সেদিনই আমার দেখা পাবে। তোমরা কি আজ ওই কাল্পনিক পরীর সাথে গল্প করছো নাকি? তোমরা কি সত্যি সত্যি পাগল হয়ে গেলে নাকি গিন্নি? দয়া করে আমাকে আর জ্বালিও না তো। বাবা, তুমি বিশ্বাস করো না বলেই দেখতে পাও না। একবার মন থেকে বলো যে তুমি পরীকে বিশ্বাস করো, তবেই সে তোমার সামনে দৃশ্যমান হবে। আচ্ছা ঠিক আছে, যদি সত্যি কেউ থেকে থাকো তবে আমার সামনে এসো। আমি দেখতে চাই আমার ঘরের এই বিপদগ্রস্ত মেহমান আসলে কে। আজ তোমার মনে বিশ্বাস ছিল বলেই আমি দৃশ্যমান হতে পারলাম হারান। তোমরা আমার অনেক সেবা করেছো, আমি তোমাদের ওপর অনেক খুশি। এ কি দেখছি গো গদাইদা? এ তো আকাশের পরি গো, মাটির ঘরে নেমে এসেছে। তুই কি আমাদের ধরা খাওয়াইতে চাস? না চাইলে চুপচাপ দেখে যা। সত্যি তো তুমি পরী। যাক, এই গরিবের ঘরে পরীর পায়ে ধুলো পড়লো, কিন্তু আমরা যে গরিব, তোমাকে তো ভালো মন্দ খেতে দিতে পারবো না। আমি জানি তোমাদের এই ভিটে মাটি ছাড়া আর কিছুই নেই। তোমরা এই ভিটেটা আঁকড়ে ধরে থাকো, এটাই তোমাদের একদিন অনেক বড় সুখের দিন ফিরিয়ে আনবে। পচা, শুনলি তো? পরি বলছে এই ভিটেতে ভাগ্য বদলানোর চাবিকাঠি আছে। আমাদের যে কোনো ভাবে এই ভিটেটা দখল করতেই হবে। ঠিকই বলেছো গদাইদা, এই ভিটিতে বোধহয় গুপ্তধন লুকানো আছে। তাই তোমার বাবা তোমায় না দিয়ে হারানদাকে দিয়ে গেছে। তুই বড্ড বেশি কথা বলিস। ওদিকে চল। শুনলি পচা, পরি নিজের মুখে বলল যে হারান দাদার এই ভিটেতেই নাকি সব সুখ লুকিয়ে আছে।
পরি তো বললোই নিশ্চয় করে সোনা দানা লুকোনো আছে, কিন্তু হারানদাকে দেখে তো বোঝার উপায় নেই যে সে কত ধনী। আরে গাধা, সবাইকে আমাদের মতো মানুষকে বলে বেড়ায় নাকি? শোন, আমাদের যে কোনো উপায়ে এই ভিটেটা দাদার কাছ থেকে লিখে নিতে হবে। তারপর হারানদাকে ওখান থেকে তাড়িয়ে আমাকে ওই জমি নিজেদের নামে করতে হবে। ও এই ব্যাপার, জমি দখল করা তো আমার বাহাতের খেল। তবে আমাদের এই কাজে মহাজনকে সাথে নিতে হবে, তাকে লোভ দেখালে কাজ সহজ হয়ে যাবে, বুঝলি? ঠিক বলেছিস, মহাজন ছাড়া দাদাকে ফাঁসানো যাবে না। চল চল, এখনই মহাজনের বাড়িতে গিয়ে ফোন দিতে হাঁটি আর তাকে লাভের ভাগ দেব বলে পটাই। কি বলছিস গদাই? হারানের ঘরে পড়ি আর তার ভিটেতে গুপ্তধন, এ যদি সত্যি হয় তবে তো আমি এখনই ওটা লিখে নিতে পারি। আপনি শুধু যে কোনো উপায়ে হারান দাদার থেকে একটা দলিলের টিপসই নিয়ে নিন। জমিটা আমাদের হয়ে গেলেই বাস, আর দেখে কে। কিন্তু বিনিময়ে আমি কি পাবো? হারানের জমি তো সস্তা নয়। আর তুই আমার থেকে কি কি সুবিধা চাস সেটা খোলসা করে বলতো। আমি আপনাকে 20% ভাগ দেব মোড়ল মশাই। শুধু জমিটা আমার আর আপনার নামে করার একটা মোক্ষম ব্যবস্থাটুকু করে দিন। 20% হবে না বাপু, ঝুঁকি অনেক বেশি। আমাকে অর্ধেক ভাগ দিতে হবে। রাজি থাকলে বল, কালী হারানকে দলিল নিয়ে ফাঁসিয়ে দেব। কি ভাবছো গো গদাইদা? এরপরে আর কোনো সুযোগ পাবে না কিন্তু তুমি। এই রাজি হয়ে যাও। আগে জমিটা তো পাই, তারপর তোকে দেখে নেব। তাই হবে, আপনি দলিলে সই করানোর ব্যবস্থাটুকু পাকা করুন। কি গো, লাঙল রেখে দিচ্ছ যে বড়, কাজে যাবে না? মালতী, আমি ওই মহাজনের কাছে যাচ্ছি জমানো সুদের টাকাগুলো পরিশোধ করতে। ফেরার পথে তিন্নির জন্য কিছু বাজার করে নিয়ে আসবো। এখন আর কাজে যাব না। সাবধানে যেও গো, মহাজন লোকটা কিন্তু সুবিধার নয়। তুমি ওদিকে যাও, আমি এখানে পরীর ডানা সেক দেওয়ার ব্যবস্থা করছি, ও যেন তাড়াতাড়ি সেরে ওঠে। ঘরে যা ডাল ভাত আছে তা একটু যত্ন করে রান্না করো। পরি আমাদের মেহমান, তাকে যেন কোনোভাবে ক্ষুধার্ত না থাকতে হয়। তুমি ওসব নিয়ে চিন্তা করো না, এই কদিনে পরি তো আমাদের পরিবারের একজন হয়ে গেছে। তুমি ফেরার সময় মনে করে তিন্নির জন্য কিছু টমেটো নিয়ে এসো, খেতে চেয়েছে মেয়েটা। মহাজন, এই নিন আপনার পাওনা সব টাকা। আমি অনেক কষ্ট করে তিল তিল করে এই টাকা জমিয়েছি, যাতে আপনার ঋণ থেকে মুক্তি পাই। বাহ হারান, তুই তো বড় সৎ লোক দেখছি। সব টাকাই তো শোধ করে দিলি। এখন তো তোর কাছে আমার আর কোনো পাওনা নেই, একদম ঋণ মুক্ত তুই। তবে তো আমি এখন নিশ্চিন্তে বাড়ি যেতে পারি। আমার কোনো দলিল বা বন্ধকি কাগজ কি ফেরত দেবেন না মোড়ল মশাই? সব ঝামেলা মিটে যাক একেবারে। হ্যাঁ হ্যাঁ রে হারান, এই নে একটা কাগজ, এখানে একটা টিপ সই দিয়ে দে, যাতে প্রমাণ থাকে তুই আমায় সব টাকা মিটিয়ে দিয়েছিস। টাকা তো দিয়ে দিলাম, আমার দলিলগুলো ফেরত দিন। এখানে আবার টিপসইয়ের কি আছে মহাজন? আমার থেকে বেশি বোঝার চেষ্টা করিস না। সুদের কারবার এসব কাগজ লাগে প্রমাণ হিসেবে। এটা তোর নিরাপত্তার জন্যই করা, যাতে পরে কেউ তোকে আবার টাকার জন্য জ্বালাতন না করে। ও, এটা তো খুব ভালো ব্যবস্থা। আচ্ছা দিন, আমি এই কাগজে টিপসইটা দিয়ে দিই। হারান না বুঝেই জমি লিখে দেওয়ার দলিলে টিপসই দিয়ে দেয় এবং হাসি মুখে বাড়ি চলে যায়। মালতী, ও মালতী, দেখো আমি বাজার করে এনেছি। মহাজনের সব টাকাও শোধ করে এলাম। আজ থেকে আমরা মহাজনের ভয় থেকে স্বাধীন। ওগো, ভালো করেছো, কিন্তু সব তো আনলে, একটু টমেটো আনতে পারলে না? তিন্নির তো টমেটোর তরকারি খুব পছন্দের, ও তো মন খারাপ করবে। আর বলো না মালতী, বাজারে টমেটোর যা দাম হয়েছে তাতে আমাদের মতো কৃষকের কেনার সাধ্যের বাইরে। আগুনের মতো দাম সব সবজির। টাকা পরিশোধ করে হাতে বেশি টাকা ছিল না। হারান, বাজারে এখন কোন সবজির চাহিদা সবচেয়ে বেশি আর কোনটার দাম সবচেয়ে বেশি সেটা আমায় একবার ভালো করে বলো তো।
কেন পড়ি? টমেটো ছাড়া তো আর কিছু নেই। বাজারে যা মানুষ এত দামে কিনছে, কিন্তু এর ফলন এবার একদমই হয়নি আমাদের গ্রামে। তবে চিন্তা করো না, তোমাদের এই ভিটেতেই ফলবে সোনার টমেটো, যা কিনা তিন্নির প্রিয় সবজি। এই নাও তিন্নি, এটা রাখো। এটা হলো জাদুকরি সোনার টমেটো বীজ। কি বলছো পরি দিদি? আমাদের এই ভিটেতেই টমেটো ফলবে? আমাদের তো কোনো জায়গা নেই টমেটো গাছ ফলনের জন্য। এগুলো কোথায় লাগাবো? ধৈর্য ধরো তিন্নি, সব হবে। তোমাদের রান্নাঘরে তুমি এগুলো বুনে দেবে। আজ তোমাদের অনেক খুশি দেখছি। আজ আমাকে বিদায় নিতে হবে, আমার পাখা ভালো হয়ে গেছে। আজই চলে যাবে? এতদিনে তোমার ওপর খুব মায়ায় পড়ে গেছি পরি। আমি সবই জানি। এই পালকটি রাখো তিন্নি, যখনই আমার কথা বা কোনো বিপদে পড়বে এই পালক ধরে আমায় ডেকো, আমি চলে আসব। এখন আসি। পরিটা অনেক ভালো, তাই না রে তিন্নিমা? দেখতে হবে না কাদের বাড়িতে এসেছিল পরিটা? কই গো হারান্দা, এই তাড়াতাড়ি বাড়ির বাইরে এসো। এই বাড়ি আর তোমার নেই। এই জমি এখন মোড়ল মশাই আর আমার আইনগত সম্পত্তি। এই ঘর বাড়ি ছেড়ে যেতে হবে তোমায়। তুই তুই এসব কি অলক্ষণে কথা বলছিস গদাই? আমি কালী মহাজনের টাকা শোধ করে এলাম, আর আমি কেন নিজের ঘর ছেড়ে যাব? তুমি কাল মহাজনকে জমি লিখে দিয়েছিলে নিজের টিপসই দিয়ে। এই দেখো দলিল। পচা, এখানে সাক্ষী আছে, মহাজনও সব জানে। হ্যাঁ হ্যাঁ, আমি সাক্ষী আছি। আর আমার কারবারি তো জমি দখলদারি। কি বলছিস তোরা? ওটা টাকা শোধের কাগজ। তিনি কি আমায় এভাবে ঠকালেন? আমি কি ভিটে ফিরে পাবো না আর? এক শর্তে বাড়ি পেতে পারিস। আগামীকাল সকালের মধ্যে যদি 1,00,000 টাকা জোগাড় করে দিতে পারিস, তবে এই দলিল ফেরত পাবি। কি বলিস গদাই? হ্যাঁ হ্যাঁ, মহাজন একদম খাঁটি কথা বলেছে। একদিনের মধ্যে 1,00,000 টাকা অসম্ভব, যেতেই হবে গো তোমায় হারান্দা। আমি সারাদিনে 100 টাকা রোজগার করতে হিমশিম খাই। এত টাকা আজ রাতের মধ্যে কোথায় পাবো? তোরা কি আমাকে পরিবার নিয়ে পথে বসাবি? এ কেমন বিচার তোদের? ও বাবা, তুমি কেঁদো না তো। অনেকবার দেখে এসেছি, পাপীদের কখনো ভালো হয় না। হ্যাঁ গো, তুমি আর কেঁদো না। শেষ সম্বল তো এই ভিটে মাটিটুকুই, আর তো কিছু নেই। কি নিবে আর? সারা জীবন তো ঠকিয়েছে তোমার ভাই। এত কথা শোনার সময় নেই। কাল সকালে সূর্য ওঠার আগে যেন তোমাদের এই বাড়িতে আমি না দেখি। যদি টাকা দিতে না পারো, তবে সোজা বিদায় হবে এখান থেকে। হ্যাঁ, দাদা বলে আজকে রাতটা সময় দিয়ে গেলাম। চলে আসুন মহাজন। গভীর রাত, হারান বসে কাঁদছে। মালতী পুটলি গুছাচ্ছে, আর তিন্নি জানালা দিয়ে সুন্দর চাঁদের আলো দেখছে। সবারই চোখে জল। কই গো মালতী, সব গোছানো হলো? মাঝরাত হতে চললো যে। আর কি গোছাবো, যা নিয়েছি ওতেই হবে। চলো বেরিয়ে পড়ি, তুমি চাদরটা গায়ে জড়িয়ে নাও। তারা ঘর থেকে বের হয়। রান্নাঘরের সামনে তিন্নি রান্নাঘরের জানালা দিয়ে উকি মারে, দেখে ঘর ভর্তি বড় বড় টমেটো ধরে আছে। বাবা বাবা, একবার রান্নাঘরের দিকে এসো তো। দেখো, আমাদের রান্নাঘরে পরিদির জাদুতে কি অদ্ভুত কাণ্ড হয়েছে। তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না। এ কি, রান্নাঘরের মেঝে ফেটে এই টমেটো গাছ কোথা থেকে এলো? আর এই ফলগুলো এমন অদ্ভুতভাবে সোনার মতো চকচক করছে কেন? পরি দিদি আমায় কাল রাতে কিছু বীজ দিয়েছিল বাবা। আমি ওগুলো এখানে মাটি খুঁড়ে পুঁতে দিয়েছিলাম। এক রাতেই কত বড় হয়ে গেছে। এসব দেখে আর কি হবে রে মা?
এগুলো এখন অন্যের সম্পত্তির ফসল। চলে আয় মা, ওরাই ধনী হোক, যারা আমাদের অন্যায়ভাবে থাকতে দিল না নিজের ভিটায়। তিন্নি কেঁদে কেঁদে আসার সময় তার ঝোলা থেকে পরীর দেয়া সেই পালকটা মাটিতে পড়ে যায়। তিন্নি সেটা তুলে নিয়ে বলে, বাবা, পরিদি যাওয়ার সময় কি বলেছিল মনে আছে? আজ তো আমাদের বিপদ, আর এই বিপদেই পালক হাতে তাকে ডাকি। শুধু শুধু পরীকে আবার কষ্ট দিয়ে কি লাভ? আচ্ছা, ডাকার ইচ্ছে যখন হয়েছে ডাক। ও পরি দিদি, কোথায় আছো তুমি? আচ্ছা, আমরা বড় বিপদে, তুমি দেখা দাও। হারান, তোমাদের আর কিচ্ছু বলতে হবে না, তোমরা চিন্তা করো না। ওই দেখো, মাঝখানের বড় গাছটিতে একটি পুরোপুরি খাঁটি সোনার টমেটো আছে। ওটা নিয়ে এখনই শেখরার কাছে যাও। ওটা বিক্রি করলে তুমি 1,00,000 টাকা পাবে। আর বাকি টমেটোগুলো সাধারণ হলেও অনেক দামি, সেগুলো বিক্রি করে তোমরা অনেক সুখে থাকবে। এ কি দেখছি আমি? সাধারণ গাছে সোনার টমেটো ধরে আছে। হারান, আমি এখন যাই। আর কোনো বিপদে পড়লে এই পালকটা দিয়ে আমায় ডেকো, আমি হাজির হব। এটা বলে পরি চলে যায়। হারান সেই সোনার টমেটো তুলে এনে সেই রাতেই শেখরার দোকানে যায় বিক্রি করতে। শেখরা ভাই, দয়া করে এই টমেটোটা একটু কোষ্ঠী পাথরে ঘষে দেখুন তো। এটা কি আপনি কিনে আমায় 1,00,000 টাকা দিতে পারবেন? খুব বিপদ আমার। কি হারান্দা, এই তো একদম নিজের সোনার তৈরি। এই টমেটোর আকৃতি এমন নিখুঁত, এই জিনিস তো আমি জীবনেও দেখিনি। তা এটা কোথায় পেলে? ওসব কথা পরে হবে শেখরা ভাই, আপনি আমায় টাকাটা গুনে দিন। মহাজনের কাছে গিয়ে দলিলটা আজ রাতেই ছাড়িয়ে আনতে হবে। এই নাও হারান্দা, বুঝলাম, 1,00,000 টাকা। তোমার মতো সৎ মানুষের ঘরে যেমন গুপ্তধন পাওয়াই স্বাভাবিক। যাও, তাড়াতাড়ি মহাজনের বাড়ি যাও। বড় উপকার করলে গো আমায়। একটা বড় খাঁটি সোনার টমেটো মাত্র 1,00,000 টাকায় দিয়ে গেল। বিষয়টা তো ভাবার, খবরটা গদাইকে দিতে হবে। গদাই, শুনছো? তোমার ভাই তো 1,00,000 টাকা নিয়ে মহাজনের বাড়ির দিকে গেল দেখলাম। সে একটা সোনার টমেটো বিক্রি করেছে আমার দোকানে। কি বলছিস? হারানের কাছে এত টাকা? সে তো ভিখারি ছিল কাল পর্যন্ত। আরে ও মহাজন, হারানদার টাকা নিয়ে আসছে বোধ হয়। খবরটা তো ভালো মনে হচ্ছে না। ও, এখানে দেখছি সকলেই আছেন, ভালোই হলো। এই নিন মহাজন, আপনার 1,00,000 টাকা। এবার দয়া করে আমার বাড়ির দলিলটা ফিরিয়ে দিন। আমি আপনার দেওয়া শর্ত পুরো 1 রাতের মধ্যেই পূরণ করেছি। কি হারান্দা, তুমি এত টাকা কোথায় পেলে? তাও আবার এত কম সময়ের মধ্যে। তোমার কি কোনো গুপ্তধনের সন্ধান মিলেছে নাকি? আমাদেরও বলো। কিসের দলিল? কোনো দলিল দেওয়া হবে না তোমায়। তুমি নিশ্চয়ই চুরি করেছো এই টাকা। মহাজন, আপনি ওকে দলিল ফেরত দেবেন একদম। এই থাক গদাই, টাকা যখন একেবারে হাতে পেয়েছি তখন আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই। এই নে তোর দলিল হারান। টাকা পেলে আমি সব করতে পারি। যাক, অর্ধেক ভাগ তো পাবো, কিন্তু তোমার পিছু ছাড়ছি না দাদা। দেখবো কি চমৎকার করছো ওই ভিটায়। ওরে বাবা, হারান্দার রান্নাঘরে তো টমেটোর বাগান হয়ে গেছে। আর এগুলোর কারণেই সে রাতারাতি এত টাকা পেয়েছে। আমি থাকতে সে এসব ভোগ করবে? জমি তো আর আমার হলো না, কিন্তু এই গাছগুলো তো আমি চুরি করে নিজের বাড়িতে লাগাতে পারি। তাহলে আমি হব গ্রামের সবচেয়ে বড় লোক। এখন যা টমেটোর দাম হচ্ছে না। এত ভাবা ভাবির কি আছে গদাইটা? চলে না, সব চুরি করে তুলে নিয়েছে, একদম শিকড় সহ। গদাই আর কোনো কথা না বলে
সেই রান্নাঘরে ঢুকে সব টমেটো গাছ গোড়া সহ উপড়ে ফেলে আর একটা ঝুড়িতে নিয়ে চলে আসে। ও বাবা, আমাদের টমেটো গাছগুলো কোথায় গেল? এখানে তো একটা পাতাও অবশিষ্ট নেই। কেউ কি সব চুরি করে নিয়ে গেল? হায় হায়, কাল রাতেও তো গাছগুলো ফলে ভরেছিল, এখন তো দেখছি শুধু মাটি পড়ে আছে। চোর নিশ্চয়ই আমাদের ধ্বংস করতে চায়। নিশ্চয়ই গদাইয়ের কাজ। সে ছাড়া আমাদের ঘরের খবর আর কেউ জানতো না। এখন আমাদের সব স্বপ্ন কি ভেঙে যাবে? বাবা, পরি দিদি বলেছিল বিপদে পড়লে তাকে ডাকতে। আজ আমরা আবারও অসহায়। আমি এই পালকটা ধরে তাকে ডাকছি। সে নিশ্চয়ই কোনো একটা পথ দেখাবে আমাদের। তিন্নি পালক সামনে রেখে ডাক দিতেই আবারও সেই পরী এসে হাজির হয়। ভয় পেও না তিন্নি, চোর তার কর্মের ফল পাবে। আমি তোমাদের জন্য আরো বেশি টমেটো দিয়ে গেলাম। আর যারা গাছ নিয়েছে তাদের জন্য চরম শিক্ষা অপেক্ষা করছে। একটু লক্ষ্য করে দেখো, এখনকার গাছগুলো আগের থেকে অনেক বড় আর ফলনও দেবে অনেক। পরিদি, তোমার এই উপকারের কথা কখনোই ভুলবো না। এই যে সবাই এদিকে আসুন, আমার কাছে আছে সবচেয়ে সেরার বড় বড় লাল টমেটো। হারানের টমেটোর চেয়ে আমারগুলো বেশি ভালো। নিয়ে যান 100 টাকা কেজি। আরে গোদাই, তোর কি মাথাটা তো খারাপ হয়েছে নাকি রে? ঝুড়িতে পাথরের কুচি নিয়ে বসে আছিস আর বলছিস এগুলো টমেটো। আমাদের কি বোকা পেয়েছিস? এগুলো তো সব সাদা কালো পাথর হয়ে গেছে। কাল রাতে তো এগুলো জ্যান্ত টমেটো ছিল। পচা, কি কাণ্ড হলো রে! পালাও গদাই দা, মানুষজন আমাদেরকে পাগল ভেবে মারধর করবে। আর পকেটের টাকাগুলো দেখো তো, ওগুলো ঠিক আছে কিনা। কালকে যে মহাজনের কাছ থেকে পেলে। হায় রে, আমার সব টাকা তো সাধারণ সাদা কাগজ হয়ে গেছে। আমি তো সর্বশান্ত হয়ে গেলাম রে পচা। বুঝেছি, সব লোভের ফসল। গদাই দা, এই লোকজন ভিড় করছে। পাগল ভেবে মার খাওয়ার আগে এখান থেকে কেটে পড়ি। শুনেছি গায়ে মোড়ল এসেছে। ধরা পড়লে একেবারে গ্রাম ছাড়া হবো একদম। চলো চলো পালাই। এই সবই সেই উপকারের পরীর আশীর্বাদ। উফ, আজকের টমেটো দিয়ে করা চাটনিটা যা হয়েছে না, একদম অমৃতের মতো স্বাদ। পরীর আশীর্বাদ সত্যি আমাদের জীবন বদলে দিয়েছে। দেখেছো বাবা, লোভ করলে কি হয়? গদাই কাকা আমাদের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু এখন সে নিজেই নিঃস্ব হয়ে পথে পথে ঘুরছে। ঠিক বলেছিস মা। সততার পরিশ্রম থাকলে সৃষ্টিকর্তা বিভিন্ন রূপে নিজেই সহায় হন। আমরা কোনোদিনই শিক্ষা ভুলবো না, আর কারো অনিষ্টও করব না। আমরা এখন এই টমেটো চাষ করে অনেক স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো। তিন্নির পড়াশোনার আর কোনো অসুবিধা হবে না আমাদের। পরি দিদি, তুমি যেখানেই থাকো ভালো থেকো। তোমার দেওয়া এই উপহার আমরা সারা জীবন যত্ন করে রাখবো। যদি তুমি এখানে থাকতে তবে অনেক চাটনি খেতে পারতে টমেটো দিয়ে। চলো সবাই মিলে এই ভিটে মাটি আর আমাদের সোনার ফসল আগলে রাখি। পরোপকার আর সততাই আমাদের একমাত্র সম্বল হোক। ঠিক বলেছো বাবা, সততা নিয়ে থাকলে কোনো বিপদ কাবু করতে পারে না। আর মা, পরিদির জন্য সোনার টমেটো চাটনি রেখে দিও। সেও তো আমাদের পরিবারের একজন। তোমরা কি বলো বন্ধুরা?